হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার সমাপ্তি হবে। সূচনার সমাপ্তি 11 নম্বর লেকচারে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য পড়বো এবং হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি পড়বো। ঠিক আছে? আচ্ছা, খুবই ছোট ছোট টপিক। তোমরা হয়তো দেখছো লাস্টের দিকে ক্লাসগুলো অনেক ছোট ছোট, কারণ টপিকগুলো অনেক ছোট ছোট। মেইন যে গুরুত্বপূর্ণ টপিকগুলো ছিল সেগুলো কিন্তু প্রথম দিকে ছিল, সো ওই লেকচারগুলো ভালো মতো করে সবাই। আচ্ছা দেখো, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য এটা খুব একটা ইনটুইটিভ জিনিস। তোমরা যখন ভার্সিটিতে উঠবা দেখবা যে এখানে খুব প্যারা খাওয়া জিনিসটা নিয়ে। এটা হচ্ছে, আমরা ইউজুয়ালি কি দেখলাম, আমরা প্রথমে জানতাম যে আলো 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 হচ্ছে তরঙ্গ। ভাই আলো তরঙ্গ, তরঙ্গের মতো থাকবি, তরঙ্গের মতো বিকিরিত হবি, তোর আবার এত ভরবেগ টরবেগ দিয়ে কি হবে? ভরবেগ আমরা জানতাম যে ভরবেগের ভর থাকে, বেগ থাকে, গুণ করলে তুমি ভরবেগ পাইতেছো, যেটা একটা বস্তুর বৈশিষ্ট্য। কলমের বৈশিষ্ট্য হইতে পারে, আমার বৈশিষ্ট্য হইতে পারে। আলোর কেন এই বৈশিষ্ট্য হবে? আলো একটা তরঙ্গ, এটা কেন এই ধরনের ধর্ম দেখাবে? যেটা একটা কণার ধর্ম, তুই তরঙ্গের মতো থাক, তোর কণা দেখানো লাগবে কেন? বাট আলো কিন্তু তরঙ্গের ধর্ম দেখায়। আমরা বলতে পারি যে একটা বস্তু এটা তরঙ্গ নাকি কণা, এটা আসলে বলা যায় না। এটা একসাথে দুইটা জিনিসই হতে পারে। তুমি তুমি মনে করতে পারো, ভাই আমি তো একটা কণা ধর্মের বৈশিষ্ট্য, বা আমি একটা বস্তু, আমি তো কোনো তরঙ্গ না। বাট তোমার মধ্যেও কিন্তু তরঙ্গের কিছু বৈশিষ্ট্য থাকে। আমরা একটা ইকুইভ্যালেন্ট তৈরি করতে পারি। ডি ব্রগলি বললো যে প্রত্যেকটা বস্তুর সাথে একটা তরঙ্গের ধর্ম থাকে। যেমন আলোর সাথে একটা তরঙ্গের ধর্ম আছে, এটা তো আমরা দেখতেই পারি। আবার আলোর সাথে কণার ধর্মও আছে, ভরবেগ আছে, যে ধাক্কা দেয় তোমাকে। এটার ভর টর কিছু নাই, তরঙ্গ, তাহলে একটা শক্তি এটা একটা, কিন্তু তাও এটা তোমাকে ধাক্কা দিতে পারে, ইলেকট্রন সরাই দিতে পারে, অনেক কিছু করতে পারে। ঠিক তেমনি তুমি মনে করতে পারো তুমি একটা বস্তু, সুন্দর একটা বস্তু, বাট তোমার মধ্যেও কিছু তরঙ্গের ধর্ম থাকতে পারে। এই যে তোমার সাথে একটা বস্তুর সাথে তরঙ্গের যে ধর্মগুলো আছে, সেই ধর্মগুলো নিয়ে আলোচনা করা হয় ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যে। ঠিক আছে? তো ধরো একটা বস্তু, এই একটা বস্তু, তুমি বলতে পারো একটা সুন্দর একটা বস্তু, ধরো একটা অস্ট্রিচ পাখির ডিম, একটা কোয়েল পাখির ডিম, একটা মুরগির ডিম। এটারও কিছু তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, এটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, এটার কিছু ফ্রিকোয়েন্সি থাকতে পারে। তো তরঙ্গ দৈর্ঘ্য, ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য একটা বস্তুর সাথে অ্যাসোসিয়েটেড যে তরঙ্গ দৈর্ঘ্য, তুমি মনে করতে তুমি একটা মানুষ, বাট তোমারও একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। এটা খুবই কম হবে, এটা খুবই 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 কম হবে। এটা আমরা হিসাব করে দেখবো, এটা খুবই কম হবে। এত কম যে এটা বুঝাই যায় না, কেউ মানে এটা ডিটেক্ট করতে পারে না, এতটা কম, এতটা কম। এই জন্য তুমি কখনো দেখো না যে তুমি তরঙ্গের মতো হেললে দুলে যাইতেছো, এটা কখনো হয় না, কারণ এটার মান খুবই কম হয়। আমরা দেখবো এটা। তো প্রত্যেকটা বস্তুর সাথে একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকে, প্রত্যেকটা বস্তুর সাথে প্রত্যেকটা বস্তুর একটি তরঙ্গ ধর্ম থাকে, তরঙ্গ ধর্ম থাকে। এই তরঙ্গ ধর্মটার মধ্যে একটা হচ্ছে আমাদের ল্যামডা। ঠিক আছে? তরঙ্গদের মধ্যে একটা হচ্ছে আমাদের ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গের একটা ধর্ম তো ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য। তার মধ্যে তোমার মধ্যে যদি তরঙ্গ ধর্ম থাকে, তোমার মধ্যে যদি মিনিমাম একটু তরঙ্গের একটা ভাব থাকে, তাহলে তরঙ্গের যে বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো তোমার মধ্যে থাকবে। সেটাই এখানে কথা বলা হয়। আচ্ছা, তো তোমাদেরকে বলেছিলাম কি, তোমাদেরকে আমি বলেছিলাম যে আলোর আলোর আগের ক্লাসগুলোতে আমি বলেছিলাম যে আলোর আলোর ভরবেগ, আমরা একটা ফোটন কণা নিয়ে চিন্তা করি, আমরা বলেছিলাম যে ভরবেগ আলোর ভরবেগ কি? আলোর ভরবেগ আমরা দেখেছিলাম পি সমান সমান এইচ বাই ল্যামডা। আলোর ভরবেগ আমরা দেখেছিলাম পি সমান সমান এইচ বাই ল্যামডা, পি সমান সমান এইচ বাই ল্যামডা। এখান থেকে আমরা বলতে পারি যে আলো একটা তরঙ্গ, কিন্তু তার ভরবেগ আছে। আমরা একটা তরঙ্গের ভরবেগ বের করি এইচ বাই ল্যামডা দিয়ে। এইচ প্লাঙ্কের ধ্রুবক, সেটাকে যদি আমি ল্যামডা দিয়ে, বা সেই তরঙ্গের তরঙ্গ ধর্ম বা তরঙ্গ দৈর্ঘ্য, দৈর্ঘ্য তো একটা ধর্ম, তরঙ্গ দৈর্ঘ্যতে যদি ভাগ দেই, তাহলে আমি সেই তরঙ্গের ভরবেগ পাবো। আচ্ছা, এই মানুষের ভরবেগ কত? ধরো এই মানুষের এদিকে বেগ আছে ভি, তাহলে এর ভর যদি হয় এম, তাহলে বলতে পারি এর ভরবেগ যেটা সেটা হবে এম ভি। আবার আমি বলছি এই মানুষটা একটা তরঙ্গ হতে পারে, এই মানুষের মধ্যে একটা তরঙ্গেরও ধর্ম আছে এই মানুষের মধ্যে। তাহলে তো ভাই এই মানুষের তরঙ্গ ধর্ম যদি হয়, তাহলে এর তরঙ্গ দৈর্ঘ্য আছে একটা ল্যামডা। সেই ল্যামডার মান আমি বলতেছি অনেক ক্ষুদ্র হবে, এত ক্ষুদ্র যেটা নেগলেক্ট করা যায়। এটা যাই হোক, আছে তো, আছে তো, আছে তো নাকি? আছে তো। আচ্ছা, তাহলে আমি যদি তরঙ্গ দৈর্ঘ্য থেকে এর ভরবেগ বের করার চেষ্টা করি, তাহলে আমার বলা উচিত যে তাহলে যেহেতু এটা তরঙ্গ, একই সাথে একটা বস্তু, একই সাথে একটা তরঙ্গ, তাহলে এর মধ্যে অবশ্যই তরঙ্গ ধর্ম আছে। এবং তরঙ্গ ধর্মের ভরবেগ কেমনে বের করে? এইচ বাই সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য।
তাহলে এখন দুটা তো আসলে একই বস্তু, তাহলে দুটার ভরবেগ সেম হওয়া উচিত না? দুটা তো একই বস্তু, তাহলে দুটার ভরবেগও সেম হওয়া উচিত, এই এম ভি আর এইচ বাই ল্যামডার মান সমান হওয়া উচিত। সেটাই বলা হয় যে এম ভি সমান সমান এইচ বাই ল্যামডা ইকুয়ালস টু এদের ভরবেগ। আচ্ছা, তার মানে একটা বস্তু একই সাথে কণা ধর্ম প্রকাশ করে, একটা বস্তুর মধ্যে একই সাথে তরঙ্গ ধর্মও থাকে। যেমন তোমার ভর কত, ধরো তোমার ভর হচ্ছে 10 কেজি, একটা এক্সাম্পল দিই, তোমার ভর হচ্ছে 10 কেজি এবং তুমি 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছ। তোমার ভর হচ্ছে 10 কেজি, তুমি 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছ, তোমার ভরবেগ হচ্ছে 50। আচ্ছা, আবার ধরো এইচ এর ভ্যালু জানি, এই ভরবেগ সমান সমান কত, ভরবেগ সমান সমান এইচ বাই ল্যামডা। তাহলে এই ল্যামডা হচ্ছে তোমার সাথে সংশ্লিষ্ট যে তরঙ্গটা আছে সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে দেখো তো ল্যামডা মান কত আসে এখানে, দেখো ল্যামডা মান কত আসবে, 10 টু দি পাওয়ার 5 কত আসে দেখো তো, এটা 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ডিভাইডেড বাই 10 ইন্টু 5, এটা আসে 1.3252 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 35। মাইনাস 35 মানে বুঝতেছো, মাইনাস 35 মানে কত কম, জিরো লেখার পর দশমিক দিবা, তারপর 35টা শূন্য দিবা, 35টা শূন্য, 0.00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 0 এই জন্য তোমরা আসলে বুঝো না যে তোমার সাথে একটা তরঙ্গ আছে, এই জন্য তোমরা আসলে বুঝো না যে তোমার সাথে একটা তরঙ্গ আছে, এই জন্য তোমরা আসলে বুঝো না যে তোমার সাথে একটা তরঙ্গ আছে। এটা যারা একটু ফিজিক্স পড়ে, যারা ফিজিক্স নিয়ে গবেষণা করে, তাদের জিনিসগুলো মাথায় রাখতে হয়। ক্ষুদ্রাতি ক্ষুদ্র, তুমি যত ক্ষুদ্র হবা, তুমি যত ক্ষুদ্র হবা, একটা ইলেকট্রন তো অনেক ক্ষুদ্র, একটা ইলেকট্রন তো অনেক ক্ষুদ্র, দেখো তো, দেখো তো একটা ইলেকট্রন তো অনেক ক্ষুদ্র। ভি ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা, ধরলাম ভি হলো একটা নির্দিষ্ট বস্তু, একটা নির্দিষ্ট বেগে যাচ্ছে, এইচ জন্ম থেকেই কনস্ট্যান্ট। দেখো এম এর মান তুমি যত বাড়াবা, এম আর ল্যামডা কিন্তু ব্যস্তানুপাতিক, ভর আর ল্যামডা হলো ব্যস্তানুপাতিক, এম এর মান যত বাড়াবা ল্যামডা তত কম হবে। তাহলে একটা বস্তু যত বড় হবে, আমরা তো অনেক বড় বড় বস্তু খাই দাই, এত বড় বড় শরীর মতো হয়েছে আমাদের, আমাদের তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম, বুঝাই যায় না। কিন্তু যে বস্তুটা অনেক ক্ষুদ্র, যার ভরটা অনেক কম, তার কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি হবে, অনেক বেশি হবে। যেমন ফোটন কণা, তারপরে তোমার ইলেকট্রন, তারপরে নিউট্রন, নিউট্রিনো, এইগুলো জিনিসপত্র কিন্তু খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র। এদের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য দেখা যায়। তোমরা কেমিস্ট্রিতে যখন পড়বা, তোমরা কেমিস্ট্রিতে দেখবা, এই যে পরমাণুর মডেল পড়বা না কেমিস্ট্রিতে, কেমিস্ট্রির পরমাণু মডেল পড়ার সময় তুমি দেখবা যে ইলেকট্রনটার তরঙ্গ দৈর্ঘ্য আছে, ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য আছে। আমি একটু মনে করাই দিই, কেমিস্ট্রি যদিও পড়াই না, বাট আমি তো একসময় পড়ছিলাম। প্রথম কক্ষপথ, ধরো এটা হলো দ্বিতীয় কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথে তোমরা পড়বা, তোমরা খেয়াল করে দেখবা ইলেকট্রন যেটা আছে, ইলেকট্রন দুইবার দেয়, এটা কয়টা হলো, তিনটা হলো, 1 2 3, তাহলে এটা হলো 3 নম্বর কক্ষপথ। যদি হচ্ছে ইলেকট্রন দুইটা দিত, দুইটা তরঙ্গ দৈর্ঘ্য দিত, তাহলে এটা হতো 2 নম্বর কক্ষপথ। এটা কেমিস্ট্রির জিনিসপত্র, যাই হোক। তো আমি যেটা বলতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছি প্রত্যেকটা বস্তু সেটা যত ক্ষুদ্র হয় তার তরঙ্গ ধর্ম তত বেশি হয়, সেটা যত বড় হয় আমাদের মতো গাইগান্টিক, তার তরঙ্গ দৈর্ঘ্য তেমন একটা থাকে না, খুবই ক্ষুদ্র থাকে। তো এই যে তরঙ্গ দৈর্ঘ্য যেটাকে আমি বলছি, এই তরঙ্গ দৈর্ঘ্য এটা হচ্ছে আমাদের ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য। ডি ব্রগলি, অনেকে বলে দ্য ব্রগলি, এটা হলো ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য। ডি ব্রগলির তরঙ্গ, এটা হলো ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য, বুঝছি? আচ্ছা, তাহলে আমার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য আমরা কিভাবে বের করি, আমরা বের করি এই ইকুয়েশন দিয়ে, এই ইকুয়েশন দিয়ে। এটা হচ্ছে আমাদের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বের করার ইকুয়েশন। দেখো, তাহলে যদি এটা জানি, তাহলে আমরা তো জানতাম ভর আর বেগ গুণ করলে ভরবেগ হয়, আবার তরঙ্গের ক্ষেত্রে এইচ বা ল্যামডা করলে ভরবেগ হয়। তাহলে এইটাই হচ্ছে আমার পি বা ভরবেগ। এখানে দেখো তো, এই প্রশ্নটা দেখো তো, একটা ইলেকট্রনের বেগ 9 ইন্টু 10 টু দি পাওয়ার 7, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 7 মিটার পার সেকেন্ড ইলেকট্রনের বেগ দেওয়া আছে। ইলেকট্রনের ভর কিন্তু আমরা জানি, ভর জানি, বেগ দেওয়া আছে। তাহলে এর দা ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। দেখো আমরা কি জানতাম, আমরা জানতাম ভর বেগ, এ পাশেই করি, আমরা জানতাম ভর বেগ ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা। তাহলে ল্যামডা সমান কত, এইচ বাই এম ভি, এইচ বাই এম ভি। আচ্ছা ঠিক আছে, এইচ বাই এম ভি। তাহলে 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 দেখো তো,
এইচ কত 6.626 ইন্টু 10⁻⁻34। আচ্ছা, ডিভাইডেড বাই এম কত, ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10⁻31 ইন্টু ভি কত দেওয়া আছে, বেগ 9 ইন্টু 10⁻7। আচ্ছা, এটা হলো আমার তরঙ্গ দৈর্ঘ্য বা ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য। হিসাব করে কত আসে, 26 ইন্টু 10⁻34 9.1 ইন্টু 10⁻31 ইন্টু 9 ইন্টু 10⁻7, এটা আসে 8.09 ইন্টু 10⁻12 মিটার। দেখো এটা কিন্তু আসলে মানুষের মতো অত ছোট আসে নাই, এটা কিন্তু বেশ বড় আসছে। বেশ বড় বলতে এটা হবে তোমার 10⁻12, তো এটা তাহলে কত আসে, 0.02 ঘর নিয়ে আসো, 0.8 অ্যাংস্ট্রম আসবে, 0.08 অ্যাংস্ট্রম। তো এটা কিন্তু মাপা যায়, এটা কিন্তু বেশ ক্ষুদ্র না, এটা কিন্তু বেশ ভালোই একটা তরঙ্গ দৈর্ঘ্য। একটা ইলেকট্রন, যেহেতু ইলেকট্রনের ভর অনেক কম, সেহেতু এটা কিন্তু মাপার মধ্যে চলে আসছে। যদি আমাদের মতো মানুষের মতো বড় হইতো, হাতি হইতো, ডাইনোসর হইতো, তাহলে কিন্তু মাপা যেত না, এটা অনেক ক্ষুদ্র হইতো এটা। ঠিক আছে, আচ্ছা একটা সহজ অঙ্ক একটা দেখো, এখান থেকে আসলে এরকম অঙ্কই আসে, মানে কঠিন আসলে অঙ্ক আসে না, খুব বেশি ইম্পর্টেন্ট টপিকও না এটা। একটি প্রোটন একটি ইলেকট্রনের গতিশক্তি সমান, কোনটির দা ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বেশি? গতিশক্তি সমান, এদের গতিশক্তি সমান, তাহলে ইলেকট্রন আর প্রোটনের গতিশক্তি সমান। ইলেকট্রন এবং প্রোটন সমান গতিশক্তি নিয়ে গতিশীল, তাহলে একটা ধরো এই দুইজনের গতিশক্তি সমান, তাহলে ইলেকট্রনের গতিশক্তি কত? ইলেকট্রনের গতিশক্তি, একটা জিনিস দেখো, দা ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সম্পর্ক কার? তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সম্পর্ক কার? দা ব্রগলি যে তরঙ্গ দৈর্ঘ্য, এই তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কিন্তু সম্পর্ক আছে ভরবেগের, তাই না? তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ভরবেগের সম্পর্ক। তোমরা কি পড়ছো, তোমরা পড়ছো কিনা যে গতিশক্তি, গতিশক্তি ই কে ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m, পি স্কোয়ার ডিভাইড বাই 2m, এটা পড়ছো? গতিশক্তি হলো পি স্কোয়ার বাই 2m, এটা পড়ছো মনে হয়, গতিবিদ্যায় পড়ছো, গতিবিদ্যায় পড়ার কথা, বা তোমরা গতিবিদ্যায় না পড়লেও কাজ শক্তি ক্ষমতায় পড়ার কথা। কেমনে আসে এটা, যারা জানো না, যারা একটু আমার মতো বেককল, তাদের একটু দেখাই দিই। হাফ এম ভি স্কোয়ার হলো আমার গতিশক্তি, তাহলে তুমি এখান থেকে উপরে এম দিয়ে গুণ করো, নিচে এম দিয়ে ভাগ করো, তাহলে উপরে এম দিয়ে গুণ করলে এম 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 স্কোয়ার হয়ে গেল, নিচে একটা এম দিয়ে ভাগ করলে, এই তো দেখো কাটাকাটি করো, দেখো ওই আগেরটাই আসবে। আচ্ছা, তাহলে এই যে এটাকে বলতে পারো তুমি হাফ এম স্কোয়ার ভি স্কোয়ার, তুমি এম আর ভি একসাথে নাও, এম ভি স্কোয়ার বাই এম, এই যে এম ভি স্কোয়ার এটাই হচ্ছে আমাদের পি স্কোয়ার, আর নিচে আছে আমাদের 2 গুণন এম 2m, বুঝছি? আচ্ছা বুঝছি, তাহলে আমরা গতিশক্তিকে পি স্কোয়ার বাই 2m বলতে পারি, গতিশক্তিকে পি স্কোয়ার বাই 2m বলতে পারি। দেখো সম্পর্ক তৈরি হয়ে গেল, গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক আছে, গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক, আবার সেই ভরবেগের সাথে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক আছে। এই দুটো ইউজ করে সলভ করতে হবে, এই দুটো ইউজ করে সলভ করতে হবে। আচ্ছা, তাহলে আমি বলতে পারি প্রোটনের, ধরো এই পাশটা হলো প্রোটনের, তাহলে প্রোটনের ভরবেগ পিপি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু প্রোটনের ভর, দুইটা যেহেতু সমান, তাহলে ইলেকট্রনের ভরবেগ পিই স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু এম, কার ভর? এটা ইলেকট্রনের ভর। দেখছো এই দুইটা সমান, দুইটা গতিশক্তি সমান, 2 2 কাটা, 2 2 কাটা। আচ্ছা, আমি কিন্তু এদের ভর সম্পর্কে আইডিয়া যা আছে আমার কাছে, যে প্রোটনের ভর অবশ্যই বেশি হবে ইলেকট্রনের ভরের চেয়ে, এটা আমি জানি। প্রোটনের ভর বেশি হবে ইলেকট্রনের ভরের চেয়ে, এটা আমি জানি, প্রোটনের ভর ইলেকট্রনের ভরের চেয়ে বেশি হবে। আচ্ছা, তাহলে প্রোটনের ভরকে যদি আমি ইলেকট্রনের ভর দিয়ে ভাগ করি, এই মানটা 1-এর চেয়ে বড় হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এমপি কে ওই পাশে নিয়ে যাও, তাহলে পি পি স্কোয়ার থাকলো, এই পুরো জিনিসটাকে নিচে নিয়ে আসো, আর গুণ করো, তাহলে এটাকে নিচে নিয়ে আসলাম, এইখানে নিয়ে আসলাম, আর এই যে এমপিটাকে ওই পাশে নিয়ে গেলাম, এমপি বাই এম ই, এমপি বাই এম ই। ঠিক আছে, এমপি বাই এম ই, ঠিক আছে, ডান। আচ্ছা, ডান ডান, ঠিক আছে। দেখো এবার দেখো, এটা থাকলো, তাহলে আমি বলতে পারি যে এই যে পি পি বাই পিই স্কোয়ার আছে, আমি রুট করে দিচ্ছি, তাহলে এপাশে রুট হয়ে গেল, এটা হলো এম পি বাই এম ই, এম পি বাই এম ই। আচ্ছা, এটা থাক এখানে,
এটা এখানে থাক, এটা এখানে থাক। আমরা এই পাশে সলভ করি, আমরা আবার এই পাশে আসি। এখন 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 আমরা জানি P ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা, তাই না? P ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা। তাহলে প্রোটনের পিপি ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা, প্রোটনের ল্যামডা। আচ্ছা, তাহলে প্রোটনের ইলেকট্রনের ভরবেগ পিই ইকুয়ালস টু এইচ বাই ইলেকট্রনের ল্যামডা। আচ্ছা, এদেরকে ভাগ করে দাও, 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশনটা ভাগ করো। তাহলে পিপি ভাগ পিই সমান সমান কত আসে? এইচ বাই ল্যামডা পি ইন্টু এইচ বাই ল্যামডা ই। এইচ কাটা, 1 বাই ল্যামডা পি ডিভাইডেড বাই 1 বাই ল্যামডা ই। হিসাব করলে উপরে আসবে ল্যামডা ই, নিচে আসবে ল্যামডা পি, নিচে আসবে ল্যামডা পি। ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে এখন এই যে পিপি বাই পিই, এটাই তো এই যে পিপি বাই পি ইকুয়ালস টু এত। তাই বলতে পারি এই দুটো সমান, এইটা এবং এটা সমান। পিপি বাই পি সমান যদি এইটা হয়, আবার পিপি বাই পি সমান যদি এটাও হয়, তাহলে এটাও সমান। তাহলে আমি বলছি এখান থেকে রুট ওভার এম পি বাই এম ই এইটা সমান হবে এই যে এইটার, তাহলে ল্যামডা ই বাই ল্যামডা টি। বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি। পিপি বাই পি, পেপে বাই পি আর কি বলতে পারে, পেপে বাই পি সমান যদি ওটাও হয়, আবার পেপে বাই পি যখন যদি এটাও হয়, তাহলে বলতে পারে ভাই এটা আর ওটা তাহলে অবশ্যই সমান। দেখো তো, আমি এটা বলছিলাম যে এমপি এর ভর অনেক বেশি, তাহলে এমপি কে যদি আমি এমই দিয়ে ভাগ দেই, এটার ভাগফলটা অবশ্যই 1 এর চেয়ে বেশি হবে। হবে কি হবে না? 50 কে তুমি 2 দিয়ে ভাগ দাও, 1 এর চেয়ে বেশি আসবে, 25 আসবে। 21 কে তুমি 10 দিয়ে ভাগ দাও, 2.1 আসবে, 1 এর চেয়ে বেশি। 11 কে তুমি 10 দিয়ে ভাগ দাও, বড়কে ছোট দিয়ে ভাগ দাও, 1.1 আসবে, 1 এর চেয়ে বেশি। বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে সবসময় 1 এর চেয়ে বেশি রেজাল্ট আসে। তাহলে প্রোটনের ভর যেহেতু বড়, ইলেকট্রনের ভর যেহেতু কম, এটার ভাগফলটা অবশ্যই 1 এর চেয়ে বড় হবে। আর 1 এর চেয়ে বড় যে কোনো কিছুকে রুট করলেও 1 এর চেয়ে বড় মানই আসে। ক্যালকুলেটর করে দেখো, 1 এর চেয়ে বড় যে কোনো কিছুকে যদি রুট করো, 1 এর চেয়ে বড়ই আসবে। তাহলে বলতে পারি ল্যামডা ই বাই ল্যামডা পি, এটা হলো 1 এর চেয়ে বড়। তাহলে মানে এই আলটিমেটলি এটা হলো 1 এর চেয়ে বড়, তাহলে এটা আসলে 1 এর চেয়ে বড়। এবার আর গুণ করো, ল্যামডা ই ইজ গ্রেটার দেন ল্যামডা পি। এই তো প্রমাণ হয়ে গেল তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক। ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি? তাহলে ই এর ডি ব্রগলি তরঙ্গ বেশি, বা ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ বেশি। বুঝছি? এইভাবে তুমি আসলে একটু মাথা খাটায় এগুলো সলভ করে ফেলতে পারবা। তো এই ছিল আমাদের ডাব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। দেখো এই টাইপেরই জিনিসপত্র তোমাকে সবকিছু বলে দেয়, দিয়ে বলে ডাব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বের করো। এমসিকিউতে আসে, সিকিউতে কখনো আসতেও পারে, কল ভালো থাকলে চেক করে দেখো। ওকে, আচ্ছা, এরপরে আসো নতুন আরেকটা টপিক। দেখো লাস্ট টপিক, এই চ্যাপ্টারের লাস্ট টপিক হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গ বলল তুমি কখনোই একটা বস্তুর একই সাথে, খেয়াল করো, তুমি কখনোই একটা বস্তুর একই সাথে অবস্থান এবং একটা বস্তুর একই সাথে ধরো এটা হলো মূল বিন্দু, এটার এখান থেকে অবস্থান হচ্ছে এক্স। কি বললাম? একটা বস্তু আছে, সেই বস্তুর ধরো অবস্থান হচ্ছে এক্স, এই বস্তুর অবস্থান হচ্ছে এক্স। তুমি কখনোই একটা বস্তুর অবস্থান এবং তার যে ভরবেগ আছে, অবস্থান এবং ভরবেগ একসাথে মাপা যায় না, একসাথে সঠিকভাবে মাপা যায় না। কিন্তু মাপতেই পারবা, তবে ভুল মাপবা। সঠিকভাবে মাপা যায় না, তুমি মাপতে পারবা তবে ভুল মাপবা। তো তুমি কখনোই একই সাথে আলাদা আলাদা না, কিন্তু তুমি আলাদা আলাদা মাপতেই পারো। এটার অবস্থান এইটা লিখে রাখলা, একটু পরে এখন তার ভরবেগ এটা লিখে রাখতে পারো, বাট একই সাথে এট দ্য রাইট টাইম, এট দ্য রাইট মোমেন্ট, এট দ্য এক্সাক্ট সেম মোমেন্ট তুমি কখনো বলতে পারবা না এই যে এটার অবস্থান এটা, ভরবেগ এটা, এই যে এটার অবস্থানটা ভরবেগ এটা। এটা কখনো বলা যায় না, অবস্থান এবং ভরবেগ একসাথে বের করা পসিবল না, ভুল হবে। একসাথে বের করতে চাইলে কিছু ভুল হবে।
অবস্থানের ভরবেগ একসাথে হিসাব করতে চাইলে তুমি একটু ভুল করবা। কেন এমনটা হয়, তোমাকে একটা ইনটুইটিভ একটা কথা বলি। ইনটুইটিভ মানে তুমি একটা আইডিয়া পাবা, একদম প্রপার জিনিসটা, বাট আইডিয়া পাবা। যে ধরো একটা গাড়ি আছে, হ্যাঁ, এই গাড়িটা অনেক জোরে যাচ্ছে, মানে এই গাড়িটা প্রচুর জোরে যাচ্ছে, অনেক হাই ভেলোসিটিতে যাচ্ছে। তুমি তাকায়ে একই সাথে তুমি হিসাব করলা যে এটার অবস্থান হচ্ছে এক্স এবং এটার বেগ যে ভি, তুমি তখনই বলতে পারবা না। তুমি যেই মোমেন্টে ধরো t=1 সেকেন্ডে তাকে বললাই যে এটা এই জায়গায় দাঁড়ায় আছে, তুমি অবস্থানটা ফিক্স করলা। কিন্তু এটার বেগ যদি বলতে চাও, বেগ বলা মানেই তো ভরবেগটা হিসাব করা। যদি ভরবেগটা বলতে চাও, আমাকে একটু ওয়েট করতে হবে যে কত বেগ এটা সরতেছে, একটু দেখি। কিছুক্ষণ পর যখন গাড়িটা একটু সামনে আসবে, তুমি তখন হিসাব করতে পারবা যে আচ্ছা গাড়িটা তো অনেক জোরে সরতেছে, তাহলে তার ভরবেগ এত হওয়া উচিত বা বেগ এত হওয়া উচিত। একটা সেম টাইমে তুমি কখনো এটা বের করতে পারবা না। তুমি একটা সেম টাইমে তুমি কখনো বেগ বা ভরবেগ এবং অবস্থান হিসাব করতে পারবা না। হিসাব করতে গেলে ভুল হবে। তো সেই ভুলটা নিয়ে হাইজেনবার্গ বলল যে ধরো তুমি হিসাব করতে গেলে, ধরো তুমি একসাথে হিসাব করতে গেছো, তাহলে তোমার দুইটা হিসাব করতেই ভুল হবে। তুমি যদি একটা অ্যাকুরেটলি হিসাব করো, আরেকটা ভুল হবে, আরেকটা অ্যাকুরেটলি হিসাব করতে গেলে আরেকটা ভুল হবে। তো ভুল দুই জায়গাতেই হইতে পারে। তো বললো যে ধরো তোমার এক্স পরিমাপ করতে যায় ডেল এক্স পরিমাণ ভুল হইল, ভরবেগ পরিমাপ করতে যায় ডেল পি পরিমাণ ভুল হইল। এই দুইটা ভুলের গুণফল, যে গুণফল, ভাই ভুল আবার কেমনে হিসাব করে বলতেছি। এই দুইটা ভুলের গুণফল তোমার h/4 পাইয়ের বড় হবে বা সমান হবে। এটা নিয়ে বিতর্ক আছে। অনেকে বলে এটা h/2 পাই, অনেকে বলে h/4 পাই, অনেক বিতর্ক আছে। বাট সবচেয়ে বেশি মানুষ প্রচলিত যে h/4 পাই, আমাদের বইও আছে h/4 পাই। এখন কথা হচ্ছে এই ভুল কেমনে হিসাব করে। দেখো, ধরো ভুল মানে আমরা কি বলছি, ধরো এই বস্তুটা তুমি হিসাব করলা যে এটার অবস্থান এটা হওয়া উচিত, বাট তুমি ভুল করছো। ওই যে আমার ইয়াদ আছে, ত্রুটি অধ্যায়টা পড়ো। ত্রুটি অধ্যায়ে ভুল মানে কি? ভুল মানে কম বেশি হওয়া। তো তুমি বললা যে এটার অবস্থান এই জায়গা থেকে এই জায়গার মধ্যে কোন একটা জায়গায় হবে, আমি অ্যাকুরেটলি বলতে পারতেছি না। তোমরা পড়ছো না, ত্রুটি অধ্যায় পড়ছো না যে 5 ± 2 সেন্টিমিটার। এর মানে কি? মানে এটা হলো 5, কিন্তু 2 কম 2 বেশি হইতে পারে। 3 থেকে 7 পর্যন্ত এই যে 2 কম বেশি হইতে পারে। তো এটা সেরকমই ডেল এক্স মানে বোঝায় এটার অবস্থান x1 এও হইতে পারে অথবা x2 এও হইতে পারে, অথবা এদের মধ্যে ডেল এক্স পরিমাণও যে কোনো জায়গায় হইতে পারে। এটা হচ্ছে ত্রুটি বা ভুল বা অনিশ্চয়তা। এটাকে বলে অনিশ্চয়তা বা ভুল বা ত্রুটি। এটা হচ্ছে এক্স এর অনিশ্চয়তা। এটা হচ্ছে এক্স এর, তুমি এটাকে বলতে পারো অনিশ্চয়তা। এটাকে বলতে পারো তুমি অনিশ্চয়তা, তুমি এটাকে বলতে পারো ভুল, তুমি এটাকে বলতে পারো ত্রুটি। এক্স এর ভুল বা এক্স এর অনিশ্চয়তা বা এক্স এর ত্রুটি, ঠিক আছে? বা এটাকে এক্স এর পার্থক্য বলতে পারো, এটাকে বলতে পারো অবস্থানের পার্থক্য। অবস্থানের পার্থক্য কেন? দেখো এই যে এখানে অথবা এইখানে, এই দুইটা অবস্থানের পার্থক্য, এদের মাঝখানে তোমার বস্তুটা যে কোনো একটা জায়গায় থাকবে। এটাকে তুমি বলতেছো অনিশ্চয়তা। ভাই আমি নিশ্চিত না ভাই, এটা এর মাঝখানে কোনো একটা জায়গায় থাকতে পারে, আমি নিশ্চিত না, আই এম নট শিওর। এটা হচ্ছে অনিশ্চয়তা। তাহলে তোমার অবস্থানের অনিশ্চয়তা থাকতে পারে। ঠিক তেমনি তোমার ভরবেগেরও অনিশ্চয়তা থাকতে পারে। তো এই ভরবেগের অনিশ্চয়তা মানে ভরবেগের পার্থক্য। ভাই আমি শিওর না এর ভরবেগ কত, আমার মনে হচ্ছে এর ভরবেগ 10 থেকে 20-এর মধ্যে হবে, 10 থেকে 20-এর মধ্যে হবে। তাহলে তোমার অনিশ্চয়তা কতটুকু? 10 থেকে 20। তোমার অনিশ্চয়তা কতটুকু? 10। ভাই আমি শিওর না ভাই, এর ভরবেগ 25 থেকে 30-এর মধ্যে হইতে পারে, এর ভরবেগ 25 থেকে 30-এর মধ্যে হইতে পারে। তাহলে অনিশ্চয়তা কত হইল? 25 থেকে 30, 5। এই হলো অনিশ্চয়তা। এখন h/2 পাই, এই জিনিসটার একটা নতুন নাম আছে। এই জিনিসটাকে, বা এটা একটা ধ্রুবক, তো এই ধ্রুবকটাকে বলা হয় এইচ কাট। এইচ লেখে উপরে কাট দিয়ে দাও। এটা কোয়ান্টাম মেকানিক্সে অনেক ইউজ করে। কোয়ান্টাম মেকানিক্সে এটা প্রচুর পরিমাণে ইউজ হয় এই ধ্রুবকটা। কারণ h/2 পাই, এইচ একটা ধ্রুবক, h/2 পাই এটা একটা ধ্রুবক। এই ধ্রুবকটা অনেক ইউজ করা লাগে, প্রচুর জায়গায় h/2 পাই ইউজ করতে হয়। এই জন্য কোয়ান্টাম মেকানিক্সে এটাকে এইচ কাট বলে। তো তুমি এটাকে ভাঙো,
h/4 পাই মানে কত? h/4 পাই মানে কি? h/4 পাই 2 ইন্টু 2 পাই। এই যে h/2 পাই, এটাকে তুমি h কাট বলো, তাহলে আসে h কাট, আর নিচে একটা 2 থাকেই, নিচে হচ্ছে 2, h কাট বাই 2। তো তোমরা বইয়ে দেখবা এটাকে এমনও বলা হয় ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দেন ইকুয়ালস h কাট বাই 2। যেটা বলো না কেন সেটাই সত্য, যেটাই বলবা সেটাই সত্য, কোনো পার্থক্য নাই, কোনো অসুবিধা নাই, যেটা বলবা তাহাই সত্য। হাইজেনবার্গের তোমাদের বই আছে কিনা আই এম নট শিওর, কিছু কিছু বই আছে, লেখা দেওয়া আছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিতে এটাও একটা আছে। আরেকটা নীতি আছে যেটা তোমাদের এখন লাগবে না, এটা ভার্সিটিতে উঠে লাগতে পারে, এটা কখনোই এটা লাগবে না, কখনোই প্রশ্ন আসারও সম্ভাবনা নাই, যদি না প্রশ্ন কঠিন করতে চায় বা কনসেপচুয়াল করতে চায়। অবস্থান এবং ভরবেগের যেমন অনিশ্চয়তা আছে, ঠিক তেমনি শক্তি এবং সময়েরও অনিশ্চয়তা আছে, সেম h কাট বাই 2। অবস্থানে যেমন অনিশ্চয়তা থাকে, শক্তি আর সময়, তুমি একই সাথে সময় এবং একটা নির্দিষ্ট সময়ে সেই বস্তুর শক্তিটাও কখনো হিসাব করতে পারবা না, ঠিক আছে, সময়ের পার্থক্য থাকবে। আচ্ছা, এর মানে কি? দেখো এই কথাটার অর্থ কি, এত অনিশ্চয়তার একটা অর্থ হচ্ছে তুমি যদি এইখানে ভুল কমাইতে চাও তাহলে তোমার এখানে ভুল বাড়বে। এই পুরা জিনিস তো কনস্ট্যান্ট, যদি এখানে ভুল বাড়াইতে চাও তাহলে এখানে ভুল কমে যাবে, এখানে ভুল কমাইতে চাইলে এখানে ভুল বেড়ে যাবে, একটা অ্যাকুরেটলি মাপতে চাইলে আরেকটায় ভুল বাড়বে, আরেকটা অ্যাকুরেটলি মাপতে চাইলে আরেকটায় ভুল বাড়বে, একটা নির্দিষ্ট টাইমে এটা মাপা পসিবল না। এটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। অনেক সময় তোমাকে বলতে পারে যে ভরবেগের যে অনিশ্চয়তা তোমাকে ভরবেগের অনিশ্চয়তা তোমাকে বললো না, তোমাকে বললো বেগের অনিশ্চয়তা বের করো। দেখো ভরবেগের অনিশ্চয়তা মানে কি? মানে তুমি বলছো ভাই এটার যে ভরবেগ সেটা P1 থেকে P2 এর মধ্যে একটা কিছু হইতে পারে, আই এম নট শিওর ভাই, আমি কিন্তু শিওর না, আমি কোনো দাওটাও দিব না ভাই, বলেন দেখেন এটার ভরবেগ P1 থেকে P2 এর মধ্যে হইব, তাহলে তোমার ভাই এখানে অনিশ্চয়তা আছে, এটা অনিশ্চয়তা হচ্ছে এই দুইটার পার্থক্য। আচ্ছা তো দেখো তো আমি বলতে পারি তাহলে প্রথমটা P1 মানে কত, ভর তো কখনো চেঞ্জ হবে না, V1 মাইনাস এম V2। ভরের আপেক্ষিকতা বাদ দাও, ভর কনস্ট্যান্ট আছে, তাহলে আমি বলতেছি এম V1 মাইনাস V2। এ ভাই V1 মাইনাস V2 মানে কি? V1 মাইনাস V2 মানেই তো অনিশ্চয়তা, V1 মাইনাস V2 মানে তো বেগের অনিশ্চয়তা, V1 মাইনাস V2 মানে হচ্ছে বেগের অনিশ্চয়তা, তাই না? V1 মাইনাস V2 এই যে এটা মানে হচ্ছে বেগের অনিশ্চয়তা, বেগের পার্থক্য মানে হচ্ছে বেগের অনিশ্চয়তা বা বেগের ত্রুটি। বুঝছো? এটাও দরকার হয়, অনেক সময় তোমাকে বলে দেয় বেগের অনিশ্চয়তা দিয়ে দেয় বা বেগের পার্থক্য দিয়ে দেয়, দেখো এটাকে কিন্তু বেগের অনিশ্চয়তা বলতে পারে, এই জিনিসগুলোকে অনিশ্চয়তা বলে, পার্থক্য বলে, ত্রুটি বলে, ভুল বলে, অনেক কিছুই বলতে পারে। একটা হলো অবস্থান ভরবেগের ত্রুটির গুণফল h কাট বাই 2 অথবা h/4 পাই, শক্তি এবং সময়ের অনিশ্চয়তার গুণফল h কাট বাই 2, এটা এইটার গুণফলের যে ত্রুটির গুণফল এটা সমানও হতে পারে বা এর চেয়ে বেশিও হইতে পারে, মানে ভুল আরো বেশি হইতে পারে এর চেয়ে, এরকম। আর তুমি এখানে বেগের ত্রুটি জানা থাকলে তুমি ভরবেগের ত্রুটি বের করতে পারবা। ওকে ওকে, দেখো তাহলে দেখো অঙ্ক দেখবো দুটো অঙ্ক দেখবো, ইনশাল্লাহ ক্লিয়ার হবে সবকিছু। একটি ইলেকট্রনের অবস্থানের অনিশ্চয়তা হচ্ছে 5 × 10⁻⁻11। দেখো এটা অবস্থানের অনিশ্চয়তা, মানে ডেল এক্স হচ্ছে এইটা। ইলেকট্রনটির ভরবেগের অনিশ্চয়তা নির্ণয় করো। আচ্ছা, ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দেন ইকুয়াল h কাট বাই 2, অথবা h কাট বাই 2 না বলে তুমি সরাসরি বলে দিতে পারো h/4 পাই। যখন অঙ্ক করবা তখন আসলে গ্রেটার দেন ইকুয়াল দিয়ে করার দরকার নাই, তুমি এটাকে সমান ধরে করবা, ইকুয়াল টু, কারণ গ্রেটার দেন ইকুয়াল দিয়ে করে তার তুমি অ্যাকুরেট ভ্যালু পাবা না, সমান ধরে করতে হবে। আচ্ছা, ডেল এক্স দেওয়া আছে, তাহলে ডেল পি ইকুয়ালস টু h/4 পাই ডেল এক্স। আচ্ছা, 6.626 ইন্টু 10⁻⁻34 ডিভাইডেড বাই 4, পায়ের ভ্যালু কত 3.1416, বা যদি ক্যালকুলেটরে ডিরেক্ট পাই বসাও তাও কোনো সমস্যা নাই। ডেল এক্স এর ভ্যালু 5 ইন্টু 10⁻⁻11। এই তো হিসাব করবা এখন।
6.626 into 10 to the power minus 34 divided by 4 into 3.1416 into 5 into 10 to the power minus 11. তাহলে এটা আসে 1.054 into 10 to the power minus 24. এটা কি আসে? ভরবেগের পার্থক্য। তাহলে কেজি মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার ভরবেগের পার্থক্য বা ভরবেগের অনিশ্চয়তা, যেটাই বলো না কেন, বা ভরবেগের ভুল হয় যেটা বলো না কেন। ঠিক আছে? আচ্ছা, যেহেতু ইলেকট্রন বলছে, তোমাকে যদি বলতো বেগের অনিশ্চয়তা বের করো, বেগের অনিশ্চয়তা, বেগের অনিশ্চয়তা, তাহলে ডেল পি সমান তুমি বলে দিতা এম ডেল ভি সমান সমান এইটা। তাহলে এখান থেকে তুমি ডেল ভিটা বের করতে কিভাবে? জাস্ট এটাকে এম দিয়ে ভাগ করে দিতা। ঠিক আছে? সো অনেক কিছু আসলে করা যেত, প্রশ্ন অনেকভাবে আনতে পারতো এরা, বাট সবগুলোই করতে পারতে হবে। দেখো, একটা ইলেকট্রনের বেগ, এখানে তোমাকে বেগ দেওয়া আছে, ভি সমান সমান দেওয়া আছে, ভি সমান সমান দেওয়া আছে, এবং এর অনিশ্চয়তা হলো 0.01%। তার মানে বেগ বের করছে এইটা, বাট এখানে 0.01% অনিশ্চয়তা আছে। তাহলে এখানে যেই মানটা দিছে এই মানের 0.01% হলো অনিশ্চয়তা। তাহলে বেগের অনিশ্চয়তা কত? 3 into 10 to the power 6, এইটার 0.01%। পার্সেন্ট মানে কি রে ভাই? 3 into 10 to the power 6 into 0.01 divided by 100। পার্সেন্ট মানে ভাগ 100 না? এটা হবে আমার বেগের অনিশ্চয়তা, এটা হবে আমার বেগের অনিশ্চয়তা। তাহলে হিসাব করলে 100 দিয়ে ভাগ করলে এটা আছে 10 to the power -2, আবার ভাগ 2 -3, তাহলে এটা হবে 3 into 10 to the power 2। এত বেগ যেহেতু মিটার পার সেকেন্ড, এটা হলো আমার বেগের অনিশ্চয়তা, এটা হলো আমার বেগের অনিশ্চয়তা, রাইট? আচ্ছা, বেগের অনিশ্চয়তা দেওয়া আছে। এটা কি জিনিস? এটা হচ্ছে ইলেকট্রন। তাহলে তুমি ইলেকট্রনের ভর জানো, ইলেকট্রনের ভর জানো 9.1 into 10 to the power -31 কেজি। তাহলে তুমি ভরবেগের অনিশ্চয়তা পেয়ে যাচ্ছ। আচ্ছা, ভরবেগের অনিশ্চয়তা কত? ভরবেগের অনিশ্চয়তা, ভর গুণন বেগের অনিশ্চয়তা, ভর গুণন বেগের অনিশ্চয়তা কত আসে? এটা তো আগে অঙ্ক করা শুরু করেছি, পড়ি নাই। ইলেকট্রনটির অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা কত? তো এটা লাগবেই। সো कितनी टैलेंटेड हूं मैं, माय गॉड, किसी का नजर ना लगे। আচ্ছা, এটা ইন্টু 3 into 10 to the power 2, এটা আসে 2.73 into 10 to the power -28। ভরবেগ যেহেতু কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমার ভরবেগের অনিশ্চয়তা, ভরবেগের অনিশ্চয়তা। ভরবেগের অনিশ্চয়তা আমি পাইলাম, পাইলাম নাকি পাইলাম না? জোরসে বলো হ্যাঁ ভাই পাইলাম। তাহলে তুমি খুব সহজেই বলতে পারবা ভাই ভরবেগের অনিশ্চয়তা অবস্থানের অনিশ্চয়তার গুণফল h ডিভাইডেড বাই 4 পাই হবে, h ডিভাইডেড বাই 4 পাই হবে। তাহলে বের করবো কোনটা? অবস্থান। তাহলে ডেল এক্স ইকুয়ালস টু h ডিভাইডেড বাই 4 পাই ইন্টু ডেল পি। খেলা শেষ। h এর ভ্যালু কত? 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 ডিভাইডেড বাই 4 ইন্টু পাই বসায় দিও, বা হাতে বসাতে পারো 3.1416। এটা আরো বড় অনেকে বসায়, আমি একসময় মাতব্বর ছিলাম, অনেক অনেক পাতনা ছিলাম, আমি বসাইতাম 3.1415 বসাইতাম। দরকার নেই 3.1416 বসালেও হবে, বা বেশি অ্যাকুরেসি চাইলে তোমার ক্যালকুলেটরে দেখবে পাই অপশন আছে, পাই বসাবা। ডেল পি হলো 2.73 ইন্টু 10 টু দি পাওয়ার -28। (1.9314 into 10 to the power -7)। এটা কি? এটা হলো অবস্থানের অনিশ্চয়তা, তার মানে এটা একক হচ্ছে মিটার। এই হচ্ছে আমাদের ফাইনাল ওয়াস বা আমাদের উত্তর। একই সাথে তোমাদের এই চ্যাপ্টারটা আমি শেষ করলাম, এটা ছিল এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। ক্লাসগুলো কেমন লাগলো প্লেলিস্টটা রিভিউ দিও। ইনশাল্লাহ আশা করি কোনো সমস্যা তোমাদের হবে না, এই চ্যাপ্টার থেকে সব অঙ্ক সলভ করতে পারবা। ঠিক আছে? 11টা লেকচার ডিটেলে পড়াইছি, এই জন্য একটু বড় হয়েছে, কেউ কিছু মাইন্ডে করেও না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু লাস্টের লেকচারগুলো না, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফার্স্টের লেকচারগুলো। তুমি হয়তো যদি এখন পর্যন্ত কেউ যদি আমার ভিডিওটা দেখো, হতে পারে তুমি একটা টপিক দেখার জন্য আসছো, তাহলে তোমার কাজ শেষ যাওয়া। আর যারা পুরা প্লেলিস্টটা দেখলা, তোমরা হয়তো খেয়াল করছো যে আমার প্রথম দিকে আমি অনেক কোচি ছিলাম, আমার ক্যামেরা কোয়ালিটি অনেক খারাপ ছিল, কারণ ওটা আমার 1 বছর আগে করা রেকর্ড, এটা আমার 1 বছর পরে করা রেকর্ড। অনেকদিন পর চ্যাপ্টারটা শেষ করলাম। তো
আশা করি ভালো লাগছে। চ্যাপ্টার থেকে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, অনেক ডিটেলে পড়ানো আছে, একদম যতটুকু দরকার, একাডেমিক হোক কিংবা যে কোনো অ্যাডমিশন হোক। ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।